যেহেতু 16 তারিখ থেকে প্রথম আমাদের সিরাজগঞ্জ আন্দোলনটা শুরু হয়, এর নেপথ্যে আসলে অনেক সুন্দর বেশ কয়েকটা গল্প আছে। 15ই জুলাইয়ের যে গল্পটা, আসলে 15ই জুলাই যখন আমরা মোটামুটি সবাই চিন্তা ভাবনা করতেছিলাম যে আন্দোলন প্রায় থেমে গেছে, কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল তারাও মোটামুটি একটা উইথড্রর পজিশনে চলে আসছিল। তো যেহেতু সিরাজগঞ্জের সচেতন নাগরিক হিসাবে সকলেরই একটা জাগ্রত বোধ ছিল যে আসলে দেশে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। তো তখন আমি তৎকালীন ছিলাম শিবিরের পৌর পশ্চিম থানা শাখার সেক্রেটারি। তা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আসলে এই আন্দোলনকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায়। তো আমার দায়িত্বের জায়গা থেকে তৎকালীন সহসভাপতি তরিকুল ইসলাম ভাই, তাকে বলি যে ভাই, একটা আন্দোলন গড়ে উঠতেছে, এই আন্দোলনটা আমরা পার্টিসিপেট করতে পারি কিনা, বা এই আন্দোলনটা ছেলে পেলে নিয়ে আমি আসলে আগাইতে পারি কিনা। উনি বলে এটা তো খুবই ভালো প্রস্তাব, তোমরা আগাও, তোমাদেরকে সার্বিক যত সহযোগিতা করতে হয় আমরা তো আসি। তো সেই থেকে 15 তারিখে আমরা একটা গ্রুপে মোটামুটি সবাই ছেলেপেলেরা যারা ছিল সবাই একসাথে ছিলাম, গল্প করতেছিলাম কীভাবে আন্দোলন করা যায়। তো ওদের মোটিভ ছিল আন্দোলনটা হবে শুধুমাত্র একদিনের, এর বাইরে ওরা আন্দোলনটা আগাবে না, এটা ছিল একটা সত্য। তো আমরা ডিসিশন নিই সকালবেলা আমরা আগে সবাই একসাথে দেখা করব, সিদ্ধান্ত নিব, তারপর হয়তো আমরা আগাবো। তো সেই দিন যখন সিদ্ধান্ত নিতে যাই, আমরা 11 থেকে 12 জনের মতন ছিলাম। তার 95% সবাই বলতেছিল যে না ভাই, এই আন্দোলনটা আমরা কলেজ ড্রেস পরে করব, এই আন্দোলনটা আপনাদের কোনো দরকার নাই, আমরা শেষ করে দিব, এর বাইরে সিরাজগঞ্জে কোনো আন্দোলনের দরকার নেই। কেননা তখন আমাদের মাথায় কিন্তু সেট খাচ্ছিল না যে স্বৈরাচার পতন হবে এই একটা মহৎ আন্দোলনের মাধ্যমে। তো আন্দোলন থেকেই যেহেতু আমার গড়ে ওঠা, তখন সিদ্ধান্ত নিচ্ছিলাম যে না, একা হইলেও করব, কিন্তু এটাকে স্টপ করার কোনো সুযোগ নেই। তো তখন তারা সিদ্ধান্ত নেয় ঠিক আছে, ইসলামিয়া কলেজ মাঠ আপনাদের জন্য ছেড়ে দিলাম, আমরা সেখানে করব না, আমরা বরং ক্লোজারের যে রাস্তাটা আছে আমরা সেখান থেকে করব, এবং তোমরা যদি সেখানে ইসলামিয়া কলেজ থেকে করতে চাও তাহলে ভাই তোমরা করে নাও। তো তখন খুব নিরাশ লাগতেছিল যে কীভাবে করব, সবাই তো স্কুল ড্রেস পড়ুয়াভাবে যাবে, আমি একা এখন কয়জনকে ডাকবো, কি করব না করব। তবে একদম গায়েবানা পদ্ধতিতে এত বড় একটা জামায়াত, যেটা আপনারা সবাই দেখছেন 16 জুলাই ইসলামিয়া কলেজ মাঠ থেকে স্লোগানের মাধ্যমে পুলিশের কোনো বাধা বিপত্তি আমরা একদম উড়িয়ে দিয়ে যে আন্দোলন সংগ্রামটা শুরু করেছিলাম, সেখানে আমাদের অনেক মেয়ে যোদ্ধা যারা ছিল তারা গুলিবিদ্ধ হয়েছিল, আমাদের ভাইরা গুলিবিদ্ধ হয়েছিল, আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম। সেই থেকে আসলে সকলেই আন্দোলন নতুন করে জানলো। 16 তারিখ তারপরে যখন আমরা সকল বাধা বিপত্তি পার করে আমরা যখন মোটামুটি মিছিলের স্লোগান দিয়ে মিছিল শুরু করলাম, মিছিল আগানোর এক পর্যায়ে গিয়ে পুলিশ আমাদেরকে ডিভাইড করা শুরু করলো, মাঝখানে চলে এসে ভাগ করা শুরু করলো। এটা হচ্ছে আপনার স্টেডিয়াম, এই পাশে হচ্ছে সদর হসপিটাল পার হওয়ার পর এক দফা একটা প্রচেষ্টা করলো। সেকেন্ড প্রচেষ্টা হচ্ছে হইল গিয়া গোশালা রোডে আসার পর একটা ওরা সফল হয় মসজিদের ওইখানটাতে। আমরা এক পাশ এদিকে চলে যাই, এক পাশ এদিকে, মানে এক পাশ রেল গেটের দিকে আর এক পাশ হচ্ছে কলেজ মাঠের ওই দিকে। ওই মুমেন্টে আমরা যারা সেই বাধাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছি, পুলিশ কোনো কথা না শুনে অনবরত আবার বুলেট ছড়া শুরু করে, অনবরত সবাইকে পিটানো শুরু করে। ওই মুমেন্টে আসলে আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই, দুই পাশ থেকে আমরা আসলে সবাই তখন মুভ করা শুরু করি। তারপরে আসে আমাদের 17 তারিখ, যেটা খুবই কম সংখ্যক ছিল। আমরা 30 থেকে 35 জন ম্যাক্স, এই কয়েকজন যখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা চৌরাস্তায় আন্দোলনটা করব, মানে সেদিন 16 জুলাই যখন আমাদের শহীদ আবু সাইদ ভাই শহীদ হন, তারই একটা স্মৃতিস্বরূপ আমরা কফিন মিছিলের কর্মসূচি ডাকি 17 তারিখে। তো ইসলামিয়া কলেজ মাঠে কোনোভাবেই করতে পারতেছিলাম না, ডিসবির শামীম সহ ডিবির জুলহাস তৎকালীন যারা ছিলেন তারা আমাদেরকে অনেক প্রেশারাইজ করে রাখছিল, এটা আমাদের জন্য সব থেকে বড় বাধা ছিল। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা সবাই চৌরাস্তায় দেখা করব। তৎকালীন একটা গ্রুপ ছিল ইউনিটি, ওই গ্রুপে মোটামুটি সবাই ঐক্যবদ্ধ ছিল, প্রত্যেকটা স্কুল কলেজে যারা সমন্বয় করে আমরা বানাইছিলাম, 2টা ছেলে 1টা করে মেয়ে। তো আমরা তখন সেখানে আমি জানাই দিই যে আমাদের চৌরাস্তায় করতে হবে, তখন সবাই চৌরাস্তায় যুক্ত হই। 30 থেকে 35 জন ছিলাম, ম্যাক্সিমাম আমাদের শিবিরের ভাইরা সেদিন ছিল। তো ওই কফিন মিছিলের তৎকালীন এসপি আরিফুল ইসলাম মণ্ডল, ওসি সিরাজুল ইসলাম, দামি নির্বাচনের এমপির হেনরির হাজব্যান্ড যিনি ছিলেন লাবু কমিশনার, তৎকালীন প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, এরা এসে আমাদেরকে প্রথমত বাধা দেয়। ওই বাধার সময় ফুটেজগুলো আজও আমার কাছে আছে। সেই বাধাগুলো আসলে পুলিশ তখন হেনরির হাজব্যান্ড সহ প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে সরাই দিচ্ছিল যে ঠিক আছে ওদেরকে সময় দিবে। ওটা আমাদের জন্য একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল যে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতেছে, যে প্রশাসন কালকে আমাদেরকে গুলিবিদ্ধ করছে। তো তখন আমাদেরকে অনেক সরাই দেওয়া হয়। একটা সময় গিয়ে আমরা ভাবি যে না, আমরা আর পিছাবো না, আমরা এখানে গায়েবানা জানাজা করব। সেখানে গায়েবানা জানাজা আমরা করি, সেখানে আমরা বক্তব্য রাখি।
ওইর পর থেকে মোটামুটি বলা যায় একটু ধীরগতিতে চলতেছিল। শহর পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রাম একদম কমায় আনছিলাম। ওই মোমেন্টে বিএনপির নেতৃবৃন্দ যারা ছিল, শামীম ভাই, সুইট ভাই, সাইদুর রহমান বাচ্চু ভাই, জামায়াতের সেক্রেটারি, এরা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিই যে এর পরবর্তী আন্দোলনগুলো আমরা একটু গ্রাম সাইডে করব। তখন শিয়ালখোল এবং বহুলি এই দুইটা ইউনিয়নে সবথেকে বেশি আন্দোলনের ভিত গড়া হয়। এই আন্দোলন সংগ্রামগুলো করতে করতে চলে আসে 1ই আগস্ট। সেই 1ই আগস্ট একটা কমিটি পাবলিশ হয়, সমন্বয়ক পরিষদের কমিটি। আসলে তিক্ত হলেও সত্য, তৎকালীন সমন্বয়করা কেউই চাচ্ছিল না যে তাদের নামের পিছনে সমন্বয়ক বা সহ-সমন্বয়ক শব্দটি যুক্ত হোক। আজ বর্তমানে যদি দেখতে যাই, তারাই হয়তো সব থেকে বেশি ফ্রুটফুলিও পজিশনে আছে এই সমন্বয়ক নামটিকে ব্যবহার করে। তো ওই স্ক্রিনশটসগুলোও আছে প্রমাণস্বরূপ। এটা একটা স্মৃতি প্লাস বেদনার কারণ যে যাদের হওয়ার কথা ছিল না, যারা হয়েছিল, যারা পস্তাচ্ছিল যে আমি কেন সমন্বয়ক হইলাম, আজকে তারা হয়তো আরও বেশি বেনিফিশিয়েট। তো সেই 1 তারিখ চলে আসে। সেটার পর আমরা সিদ্ধান্ত নিই 2 আগস্ট শুক্রবার যেটি ছিল, সিরাজগঞ্জ শহরে সবথেকে বড় একটি মিছিল আমরা সেদিন করতে যাই। তো সেটার পিছনে আর একটা কারণ ছিল, অনেকেই চাচ্ছিল না যে সেদিন আন্দোলনটা হোক আমাদের সেই ইউনিটি গ্রুপে। তখন মোটামুটি আমরা 6টা উপজেলাকে কানেক্ট করে ফেলছি, 13টা স্কুল কলেজের প্রতিনিধিদের কানেক্ট করে ফেলছি। তো আমরা চাচ্ছিলাম যে মিছিলটা করব। তো ওই সময় তৎকালীন সহসভাপতি শিবিরে যিনি ছিলেন তরিকুল ভাই, শামীম ভাই, এরা প্রেশার দিতেছিল যে না, তোমাদের আন্দোলন করতে হবে। বাকি সমন্বয়কদের ধারাভাষ্য ছিল যে না ভাই, যদি আমরা আন্দোলন করি তো একদম রক্তাক্ত হয়ে যাব, কোনো দরকার নেই। তখন আমি একটা পোল ক্রিয়েট করি, সেই পোলের স্ক্রিনশটটা আজও আছে। 14 জন সেটাতে ভোট দেয় যে না, কালকে বিরতি, কালকে কোনো আন্দোলন হবে না। 3 জন সেটাতে ভোট দেয় যে না ভাই, কালকে আন্দোলন করব। তখন আমি গ্রুপে লিখি প্রেশারে পড়ে, এবং দরকারও ছিল এটার, যে কালকে 2 আগস্ট এই শুক্রবারে 1000 জন হোক কিংবা 100 কিংবা 1 জন, আমাদের কোনো অধিকার নেই এই কর্মসূচিকে অবহেলিত করার। আমাদেরকে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এবং সালমান জোয়ারদার আমাকে সেদিন কল দেয়, ভাই তুমি আসবা? বললাম আমাকে তো ওসি সিরাজ হুমকি দিছে যে আমি যদি আসি তাহলে আমার শরীরে কত কেজি মাংস সে নাকি মাপবে। আমি চাই না এখনই এটাতে চলে যাই, যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি তা লাগাও। বলে ভাই তাহলে আমিও যদি মরে যাই? তখন ও বয়স কম থাকাতে ওর একটা নাজুক প্রশ্ন ছিল যে ভাই যদি আমি মরে যাই তাহলে কি হবে? তখন হাদিসের থেকে আমি ওকে একটা ব্যাখ্যা দিয়ে একটা হাদিস ওকে বলি যে যদি তুমি দেশের জন্য মৃত্যুবরণ করো অবশ্যই তুমি শহীদ হিসাবে কবুল হবে। বলে ভাই আসলে কি তাই যে শহীদ হিসাবে আমি কবুল হব? বললাম যে নিঃসন্দেহে তুমি যদি মরো তুমি শহীদ হিসাবে কবুল হবে। সেই থেকেই আমরা দেখতে পাই যে বাদরি স্টেশনে গোল চত্বরে কীভাবে একটি অগ্নিঝড় বক্তব্য দেয়। তার পরবর্তী সময় আসে 3 আগস্ট। সেই 3 আগস্টেও যথাক্রমে সিরাজগঞ্জ জেলায় 54 বছরের ইতিহাসে প্রথমবার আমরা দেখতে পাই আমাদের যে কাঠের পুল আছে, কাঠের পুল সংলগ্ন জামাত এবং বিএনপি দ্বারা সারাদিন ব্যাপী তারা সেটিকে দখল করে রাখছিল। পুলিশ বা র্যাব কারো বাধা বিপত্তি তারা মানতেছিল না। 4 আগস্ট যখন আসে, এই মহাক্লান্তি লগ্নে সকলেই দ্বিধায় ছিল। অনেকজন অলরেডি চলে গেছে, অনেকজন চাচ্ছেন আন্দোলন আর কন্টিনিউ করি। ওই সময় আমি যোগাযোগ করি জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইয়ের সাথে যে নানু এইভাবে আমরা প্রোগ্রামটা করতে চাচ্ছি, এটা করা যায় কি না? সে বললো যে হ্যাঁ অবশ্যই করা যায়, কেন করা যাবে না, আমি সাথে থাকবো, আমি আমার দলের নেতাকর্মীদের সবাইকে বলতেছি আমি থাকবো। তখন জামায়াতের সাথে যোগাযোগ করার কথা ছিল তরিকুল ভাইদের, তারা আমাকে আশ্বস্ত করে, বাট আমি অনেক ভয় পাই যে তারা তো আশ্বস্ত করবেই, বা ছাত্র জনতার আসলে কী হবে তারা যদি আসে, কেননা তখন তো আমি নিউট্রাল রোল প্লে করতেছিলাম ছাত্র জনতার পক্ষে। তো তখন আমি জেলা আমিরকে ফোন দিই, রিচ করতে পারি না নেটওয়ার্ক ইস্যুর কারণে। রাত্রি 11টা 38 জেলা আমিরের সাথে আমার কথা হয়। উনি বলে যে হ্যাঁ আমরা থাকবে। আমি একটু হাস্যরসক করেই বলি যে আপনাদের মুরব্বী সংগঠনের লোক একটু বেশি রাখিয়েন, কারণ ছাত্র জনতা তো অনেক, মুরব্বীদের আমরা দেখতে পাই না, শিক্ষকদের দেখতে পাই না কোনো পেশাজীবী কর্মকর্তাদের। ওনারা তখন ইনশিওর করে যে না আমরা সবাই থাকবো। ওই 4 আগস্ট আমরা প্রোগ্রাম রাখি কাঠের পুলে 10টা 30-এ। কাঠের পুলে এই যে একটা বড় জামায়াত, এটা একটা বড় প্রশ্ন যে এত বড় জামায়াত কেমনে অত দূর থেকে আসলো। এটি আসলে একটা কৌশলের মাধ্যম ছিল আমাদের। সেখানে আমরা জামায়াত একসাথে যখন হই, বহলির যে ভাই যারা ছিলেন ওদেরকে বিএনপি থেকে জামাত থেকে উভয় পক্ষ থেকে ইনস্ট্রাকশন থাকে তারা 10টা 20-এ সেখান থেকে একটা বড় মিছিল নিয়ে কাঠের পুলে যুক্ত হবে। এবং শিয়ালখোলের যারা আছে, ওই বঙ্গের যত ভাই যারা আছে আন্দোলন করতেছিল, তারা আমাদের সাথে ঠিক 10টা 30-এ শিয়ালখোল থেকে রওনা দিবে, একে একে ভাঙতে ভাঙতে চলে আসবে। এদিকে আমরা শুরু করি। মির্জা মোস্তফা জামান সেদিন বক্তব্য দেয়, সাইদুর রহমান বাচ্চু ভাই বক্তব্য দেয়, জেলা সেক্রেটারি বক্তব্য দেয়, ছাত্রদল, ছাত্র শিবির, আমরা সবাই বক্তব্য দেয়। যখন শেষ করি সেদিন আমরা সেখান থেকে বহলির ভাইদেরকে নিয়ে আমরা একাধারে আগাইতে থাকি। সার্কিট হাউসের ওই দিক থেকে চলে আসতে থাকে শিয়ালখোলের ভাইরা। আমরা সেই কাজীপুর মোড়ে ঐক্যবদ্ধ হই
একসাথে যখন আমরা আগাচ্ছিলাম অলরেডি আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল যে এই কালিয়া মোহনপুর বলে বা যে চামড়া গুদামের এখান থেকে ভাইরা যারা যুক্ত হয়েছে ওদেরকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করতেছে। তো তারা যেহেতু একটু ভয়ভীত হয়ে পিছনের দিকে চলে যায়, আমরা সকলে একসাথে বাজার স্টেশনের দিকে মার্চ। তো সেই 4 আগস্ট যখন বাজার স্টেশনে সবাই আমরা ঐক্যবদ্ধ হইলাম, একটা জায়গায় এসে দাঁড়াইলাম, তখন আমাদের জমায়েত ছিল সব থেকে বড়। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা 2 ভাগে ভাগ হয়ে যাব। একটা ভাগ চলে যায় হচ্ছে আমাদের পৌরসভার রাস্তা দিয়ে, আর একটা ভাগ তার উপর রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়ি। ঢুকে করার পরে এর ভিতরে আমরা খবর পাচ্ছিলাম যে মিলনমোড় যে এলাকাটা আছে আমাদের, এখান থেকে বেশ কয়েকজন ভাই অলরেডি তারা বাজারের ভিতরে ঢুকে পড়ছে। হেনরির বাসা যে ছিল ডামি এমপি, তার বাসার এখানে অলরেডি মারামারি চলতেছে। তো ব্যাকআপ হিসাবে আমরা সবাই তখন আগায় যাই। আগে যাওয়ার পর যে মারামারি, যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যায়, সেদিন সব থেকে বেশি নিহত হয় আমাদের সিরাজগঞ্জের ভাইরা। মোট সেদিন যদি পুলিশসহ কাউন্ট করা হয় মোটামুটি 30 জনের নিহত হয় সেদিন আমাদের সিরাজগঞ্জ জেলায়। তো মোটামুটি আমরা আন্দোলনে যখন ছিলাম ওই সময় কিভাবে বলবো আপনাকে, নিজ চোখে যখন আমরা আসলে একটা ভাইকে শাহাদাত বরণ করতে দেখি এসএস রোড গালিনা ফার্নিচারের একটু আগে, তখন আমরা সবাই ঢেলাচ্ছিলাম আওয়ামী লীগ পেটোয়া বাহিনীদেরকে। ওই ঢেলানোর মোমেন্টে বেশ কয়েকজন অস্ত্রসহ তারা চলে আসে। আসার পর আমাদের শহীদ রঞ্জু ভাইয়ের বুকে একটা গুলি লাগে, উনি মাটিতে লুটায় পড়ে। আমরা বেশ কয়েকজন আগে যাই যে ওনাকে কীভাবে আসলে ফিরিয়ে আনা যায়, সেখান থেকে কীভাবে আমরা তাকে উদ্ধার করে আনবো। বাট আওয়ামী লীগের সন্ত্রাসীরা এতটাই বেশি মানে কি পাষাণ ছিল, পশুর মতন ছিল। ওরা বারবার আমাদের দিকে আগে আসার কারণে, গুলিবিদ্ধ করার কারণে আমরা ভয় পেয়ে গেছিলাম যে আর একজন ভাই আমাদের না মরুক বা কিছু না হোক, আমরা একটু পিছিয়ে আসি। আসার পরে বেশ কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী আসে, তার বুকে এক পাশে পাড়া দিয়ে তার বুকটা সোজা করে দেখে যে আসলে মরছে কিনা। বড় একটা রামদা দিয়ে তার গলায় এবং তার বুকে বেশ কয়েকবার স্ট্যাপিং করে মৃত্যু নিশ্চিত করার জন্য। তখন ছাত্র জনতা প্রত্যেকটা আন্দোলনকারীর বুকে রক্তক্ষরণ হয় যে না, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। তারপর আমরা আর একটা পাল্টা ধাওয়া দিই, শহীদ রঞ্জু ভাইয়ের কাছে যাই। তাকে যখন আমরা তুলি তখন দেখা যায় সে স্পটে আসলে শাহাদাত বরণ করে ফেলছে। এই রক্তক্ষয়ী যুদ্ধ হয়তো বা 71, 48, 52 কোনোর সাথে আমরা মিলাইতে পারবো না, বাট 24 যারা দেখছে তারা হয়তো বা বাংলাদেশকে কেন ভালোবাসতে হবে, স্বাধীনতা কেন আমাদেরকে রক্ষা করতে হবে, কেন আমাদের প্রাণপ্রিয় সিরাজগঞ্জকে ভালোবাসতে হবে, সুশৃঙ্খল রাখতে হবে, এই ইতিহাসগুলো জানলে তারা হয়তো বা আরও বেশি ঐক্যবদ্ধ হবে। তো সেদিন আন্দোলন শেষে আসলে আমাদের সেফটি ইনশিওর করার মতন কোনো জায়গা ছিল না। আমাদের আন্দোলনকারী সব থেকে বড় ভয়ের জায়গা ছিল আমরা কিভাবে ট্রান্সপোর্টেশন করব, কিভাবে সেখান থেকে ত্যাগ করব ঘটনাস্থল। তো সেই ক্রমে আমাদের প্রথমে আমি সহ আমার এক দুজনকে নিয়ে আমি চায়নাবাদে যাইতাম, ওইখানে একটা নৌকায় উঠতাম। সেই নৌকা আমাদেরকে জেলখানা ঘাট পার করে আমাদের মেসরা চরের এখানে নিয়ে যেত, এখান থেকে আরেকটা নৌকায় করে সোনগাছার দিকে আসতাম আমার গ্রামের বাড়ি থেকে। তারপরে আমরা আবার আমাদের নিরাপদ যে স্থান সেখানে যুক্ত হইতাম। সেখানে আসার মোটামুটি রাত হয়ে যায় এত কষ্টের ট্রান্সপোর্টেশনের পরে। সেই রাতটা আমরা ভাবি যে 4 আগস্ট যে এতগুলো ঘটনা হয়েছে সেদিন নিউজের মাধ্যমে আমরা প্রথম জানি। তো জানার পরে বুঝি যে না, এই আন্দোলনটা এমন এক পর্যায়ে গেছে যে এখন আসলে কি হবে, আমরা এক প্রকার হতাশার সম্মুখীন হয়ে যাই। ঠিক তখন একটা নিউজ আমরা সন্ধ্যার পরে দেখতে পাই যে পরশু নয় কালই লং মার্চ টু ঢাকা। সেটা আমাদের মনে একটা বড় একটা জায়গা নিয়ে নেয় যে যেহেতু পরশু নয় কালকেই লং মার্চ টু ঢাকা, আমরা আসলে ঢাকা যাব না, সিরাজগঞ্জে থাকবো। বেশ কয়েকজন সমন্বয়ক সিদ্ধান্ত নেয় তারা ঢাকার দিকে মার্চ করবে। তাদেরকে নদীপথ দিয়ে যেতে হয়, অনেকজন চলে গেছিল, রিম, রাজিতা, দিগন্ত, অন্তিম সহ আরও বেশ কয়েকজন, তারা অলরেডি ঢাকার দিকে মার্চ করে। বাট আমি সিদ্ধান্ত নিই যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এখানে নেতৃত্ব একটা হজবরলা সৃষ্টি হতে পারে, সেই কারণে আমার থেকে যাওয়া। তো ওই দিন রাত্রে যখন জেলা বিএনপির সেক্রেটারি, আরও নেতৃবৃন্দ, জামায়াতের আমির, শিবিরের নেতাকর্মী, ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিদের সাথে যোগাযোগ করি যে না, আমরা কালকে একটা বড় একটা আন্দোলন করব। আজকে যেহেতু পুরো আওয়ামী লীগকে আমরা শেষ করে ফেলছি, কালকে পুরো সিরাজগঞ্জ আমাদের দখলে থাকবে। যদি সব কিছু ঠিক থাকে সিরাজগঞ্জ থেকে নতুন একটা অগ্রযাত্রার আহ্বান আমরা গোটা বাংলাদেশকে দিব। তো প্রথমতই আমরা এই প্রচেষ্টা নিয়ে, বুক ভরা সাহস নিয়ে আমরা ছিলাম। সকালে যখন আমরা সকলে ঐক্যবদ্ধ হইলাম, বিশাল বড় একটা মিছিল, 10 থেকে 14,000 মানুষের একটা মিছিল নিয়ে আমরা কাঠের পুল থেকে আমরা শহরের দিকে যখন আসতে শুরু করি, সেদিন বৃষ্টি ছিল। আমরা বুঝতেছিলাম, কেউ কেউ হাস্যরসক করে বলতেছিল এই কান্নার, এই যে বৃষ্টির পানি এটা শেখ হাসিনার চোখের পানি। কেউ বলতেছিল আজকেই সেই রহমতের দিন, যে রহমতের 17 বছরের কালো ছায়া মুক্ত হবে আমাদের সার্বভৌম স্বাধীন বাংলাদেশ। তো আমরা সেদিন আর্মিদেরকে দেখে আমরা স্লোগান শুরু করি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, কেননা তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আমাদের প্রতি আর কোনো গুলি করবে না। সেই ভরসার জায়গা থেকে তাদেরকে নিয়ে আমরা স্লোগান দিয়ে
শহরের দিকে যখন আগাই তখন কিছু কিছু লোক আমাদেরকে অলরেডি আভাস দিচ্ছিল, ঢাকা থেকে আভাস আসছিল যে স্বৈরাচার শেখ হাসিনা হয়তো আর কিছুক্ষণ সময়ের ভিতরে পলায়ন করবে। তো আর আমাদের কষ্ট বেশিক্ষণ সহ্য করতে হয় না, আমাদের ধৈর্য বেশিক্ষণ ধরতে হয় না। একটার সময় সেই মহালগ্নের সেই মহাঘোষণা আমাদের মধ্যে চলে আসে যে শেখ হাসিনা স্বৈরাচার সরকার তিনি পালিয়ে যাচ্ছে। সেই থেকে যে আমাদের একটা আনন্দের মিছিল, আনন্দের র্যালি, ঐক্যবদ্ধ বাংলাদেশের ঐক্যবদ্ধ সিরাজগঞ্জ, যেখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একটা স্লোগানে মুখরিত হয়েছিলাম, সকলে একটা দলে মুখরিত হয়েছিলাম, সকলে একটা স্লোগান দিয়ে গোটা সিরাজগঞ্জকে আমরা আনন্দ র্যালিতে উদযাপন করেছিলাম। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজও বেঁচে আছে, সিরাজগঞ্জ আজও গোটা বাংলাদেশের একটি মোটিভেশনের জায়গায় বেঁচে আছে। আসলে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 1500-র অধিক ভাই এই রক্ত পিচ্ছিল কালো রাজপথে তাদের রক্ত বিলিয়ে দিয়েছিল যে বাংলাদেশকে দেখার জন্য, সে বাংলাদেশ আসলে আমরা জানি না কতটুকু দেখতে পারছি, বাট আইন শৃঙ্খলার যে অবনতির বিষয়টি এখন পর্যন্ত ঠিক হয়নি, আইনের যে স্বাধীনতা সেটি এখনও ফিরে আসেনি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটা আমরা 2 বছর আগেও দেখতাম আজও আমরা দেখতেছি, জানি না কবে ঠিক হবে। বর্তমান সরকারের প্রতি আহ্বান থাকবে তারা যেন অতীতের সরকারগুলোর ব্যর্থতার দায়গুলো যেন তারা দেখে। তা আমি বিশ্বাস করি তারা যে সরকারটাকে এখন রান করতেছে, তাদের ছেলে তাদের নাতি তাদের যেন পতন ডেকে না আনে, এটা আমার তাদের প্রতি আহ্বান। তো তারা যেন সেইভাবে আমাদের দেশকে পরিচালনা করে, স্বপ্নের যে সোনার বাংলাদেশ সেটি যেন গড়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা আগায়। এবং আপনি হয়তো অবগত আছেন আমাদের বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় এমপি ও মন্ত্রী, উনি কিন্তু আসলে ওনার বক্তব্যের ভিতরে অনেক জায়গায় বলে ফেলছে যে অতীতে যেমন ঘুষ বাণিজ্য চলতো বর্তমানেও ঠিক তেমনভাবেই চলতেছে। তো এই যদি বাংলাদেশের আকাঙ্ক্ষা হয়, এটি কোনোভাবেই শহীদের আকাঙ্ক্ষার সাথে যায় না। আমরা আরও দেখছি যে 400-র অধিক যে কর্মকর্তারা আছে, বিশেষ কর্মকর্তা, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যে একটা সেল গঠন করা হয়েছে সেই সেলের সাথে তারা যুক্ত, তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, তাদেরকে যেন দ্রুত বহিষ্কার বা ওএসডি যেভাবে করা যাক না কেন তাদেরকে যেন সরানো হয়। কেননা বাংলার জমিনের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছে, শিক্ষার্থী আছে, তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর মেনে নিবে না। তাই উদাত্ত আহ্বান থাকবে সরকারের প্রতি, যে সকল কর্মকর্তারা এখনও রাজনৈতিক রঙে নিজেকে রাঙাতে চায়, যারা এখনও তেলবাজিতে পটুক আছে, তাদেরকে যেন কোনোভাবে দায়িত্বে বসানো না হয়। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে তাদের সরকার, ক্ষতিগ্রস্ত হবে দেশের নাগরিক, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের স্বাধীনতা।